যেতে হবে বহুদূর আমাদের জীর্ণ জীবন আজও ছুঁয়ে দেখেনি আলো স্বপ্নের সবগুলো ট্রেন ছেড়ে গেছে হৃদয় কালো রাত হাত বাড়িয়ে ঢেকে রাখে মুক্ত আকাশ বেজে ওঠে হতাশার দিন চোখ ভরা জল টলমল ভাঙনের মেলা চারদিকে করতলে দীর্ঘশ্বাস প্রতারণা প্রলোভনে আজ জীবনের কাটে 12 মাস জীবনের কাটে 12 মাস প্রতারণা প্রলোভনে আজ শকুনেরা উড়ে আকাশে ধর্মের ধ্বজা ধরে হাসে তীক্ষ্ণ নখে চিরে যায় স্বদেশের প্রিয় পতাকা পরাজিত ঘাতকের চোখে উচ্ছিত ফলাফল হাসে মাঝরাতে টোকা দিয়ে যায় জানালায় কান্নার ধ্বনি ধর্ষিতা হয়েছিল যে এখানে মাটি আর ঘাসে সোনা মুখ বন্টি আমার কতদিন আসবে না জানি প্রতিশোধ চলে না কোথাও ফিরে আসে ঘোর অশনি ফিরে আসে ঘোর অশনি প্রতিশোধ চলে না কোথাও কৃষকের বুকে ক্ষয়ে কাশ অতিতারা কাঁদে ফুটপাতে এইসব জীবনের ছবি দেখে দেখে ভুল ছবি আঁকা নত জানো দাসের মন লাম্বার লোভে হাঁটে শুধু মগজের কোষে কোষে বিষ বিষ জ্বালিয়ে বেঁচে থাকা এতটুকু আলো ভালো থাকি তবু থাকি ভালো ভালো থাকি তবু থাকি ভালো কোথাও নেই এতটুকু আলো কোথাও নেই এতটুকু আলো ভালো থাকি তবু থাকি ভালো ভালো থাকি তবু থাকি ভালো কোথাও নেই এতটুকু আলো সাংস্কৃতিক অবক্ষয় 4 পর্ব, চতুর্থ পর্ব আজ। আপনারা যারা যুক্ত হয়েছেন কিংবা সামনে যুক্ত হবেন তাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি পর্বেই প্রধানত যে বিষয়গুলোর উপর আমি একটু দৃকপাত করার চেষ্টা করছি, আমি নিজেও ভাবছি, সেই ভাবনা থেকেই মূলত এই ফেসবুক লাইভের উদ্যোগটা নেয়া। কারণ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং অনেক কিছুই পরিবর্তিত হচ্ছে, পরিবর্তিত হয়েছে, পরিবর্তিত হবে। রাষ্ট্র সংস্কারের কর্মসূচি এবং রাষ্ট্র সংস্কার করতে হবে, রাষ্ট্রের একটা সংস্কার দরকার। আমাদের দেশে যে ব্যবস্থাটি ছিল দীর্ঘ 15 বছর, ফ্যাসিবাদী একটি স্বৈরতান্ত্রিক শাসন, বলা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা রেজিম। তো সেই ফ্যাসিবাদ উচ্ছেদের পর আমাদের দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার আসবার পরে সন্দেহ নেই অনেকগুলো বিষয়ই পরিস্থিতি পাল্টেছে। মত প্রকাশের খানিকটা সেই অর্থে তো স্বাধীনতা আছেই, কিংবা যারা কথা বলতে পারতেন না, আমরা যারা পারতাম না তারা কথা বলতে পারছেন। সরকারি তোষামোদ এবং প্রশাসনকে তুষ্ট করার ক্ষেত্রে গণমাধ্যমের
যে অন্ধ আনুগত্য ছিল সেগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বন্ধ হয়েছে, কিন্তু একই সাথে আবার অন্য অনেকগুলো বিষয় যেগুলো স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে পরিলক্ষিত হবার কথা ছিল না, সেগুলোরও একরকমের হইচই কিংবা উচ্চারণ শোনা যাচ্ছে। বিশেষত 1971 সালের পরাজিত শক্তি, ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, তারা এখন রাজনীতি করবার অধিকার পেয়েছে, সভা সমাবেশ করছে। সেটি বিগত সরকারের আমলেও বিভিন্ন সময় তারা পেয়েছিল। মুক্তিযুদ্ধের পরবর্তী সময় জিয়াউর রহমানের আমলে এবং তার পরবর্তীকালে এরশাদের আমলে, তার পরবর্তীতে আওয়ামী এবং খালেদা জিয়ার আমলে, শেখ হাসিনার আমলে, এরা সব সময় একটা বেনিফিশিয়ারি গ্রুপ ছিল। নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচনী যে রাজনীতি, বাংলাদেশের সংসদীয় রাজনীতির মোড়কে নির্বাচনকে কেন্দ্র করে যে জোটগুলো হয়েছে, সেই জোটের ভিতর ইসলামপন্থী দলগুলো, হেফাজতে ইসলাম, তারপরে জামায়াতে ইসলাম, তাদেরকে নিয়ে শেখ হাসিনা, খালেদা জিয়া উভয়ই নানান রকমের দর কষাকষি করেছেন এবং সুবিধা অসুবিধা আদায় করবার চেষ্টা করেছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে যে উপদেষ্টা মণ্ডলী, যারা বিভিন্ন মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা পরিষ্কারভাবেই বলেছেন যে আমাদের রাষ্ট্রের একটা সংস্কার দরকার। যে আন্দোলনটি শুরু হয়েছিল ছাত্রদের এবং সরকারি চাকরিতে যে নিয়োগ, সেই নিয়োগের যে কোটা ভিত্তিক নিয়োগ, এবং সেটা মুক্তিযুদ্ধের বংশধরেরা, মুক্তিযুদ্ধের নাতিপুতিরা কোটাটা পাবেন, তার ভিত্তিতে তারা প্রতিবাদ করে বলেছিল যে মেধার ভিত্তিতে আসলে সরকারি চাকরিতে, সব ধরনের সরকারি চাকরিতে নিয়োগ দরকার। সেগুলো এখন চাপা পড়েছে। রাষ্ট্রের সংস্কারের নামে অনেকগুলো বিষয় সংস্কার হচ্ছে এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটি, আমাদের দেশের একটা মূল অংশ, সমাজের মূল উৎপাদিকা শক্তি, যাদের উৎপাদন, যাদের শ্রমে এই সমাজ এবং সমাজের সিংহভাগ অগ্রগতি ঘটতে থাকে, বিশেষ করে কৃষক এবং শ্রমিকের। আমাদের দেশে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের সাম্প্রতিক সময় অনেকগুলো বিক্ষোভ হয়েছে। দীর্ঘদিন থেকেই তাদের একটা প্রবল উচ্চারণ ছিল যে ন্যূনতম মজুরি, তাদের মাসিক মজুরিটা, মাসিক বেতন 25,000 টাকা করতে হবে সর্বনিম্ন। সেটি এখনো বাস্তবায়িত হয় নাই। বিভিন্ন শ্রমিক সংগঠন, বিশেষ করে বামপন্থী শ্রমিক সংগঠনেরা এই দাবিটা দীর্ঘদিন থেকেই করে আসছে। গার্মেন্টস শ্রমিকদের যখন তখন গার্মেন্টস বন্ধ করে দেয়া, কিংবা গার্মেন্টস মালিকদের স্বেচ্ছাচারিতার বশবর্তী হয়ে তাদের উপর নিপীড়ন নির্যাতন চালানো, তাদের বিক্ষোভ যদি দানা বাঁধে গুলি করে হত্যা করা, সেটা পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আমলেও ঘটেছে এবং খালেদা জিয়ার সরকারের আমলেও ঘটেছে। আমাদের মনে পড়বে রানা প্লাজা, সেই দুর্ঘটনাটার কথা মনে পড়বে যে কি পরিমাণ ঝুঁকিপূর্ণ জীবনযাপন করেন আমাদের এই বৈদেশিক মুদ্রা আনয়নের সবচেয়ে বড় একটা সস্তা শ্রম আমাদের দেশে। এই শ্রমিকরা মানবেতর জীবনযাপন করেন। কৃষকের কথাও আমরা বলবো। কৃষকের জায়গাগুলোতে আমরা যদি একটু পরিসংখ্যান নিয়ে আমরা দেখব যে একই সাথে ক্ষেত মজুর, তারপরে বর্গা চাষি, তারপরে ছোট কৃষক, মাঝারি কৃষক, এই যে নানান স্তরে বিভক্ত হয়ে আছেন আমাদের কৃষি উৎপাদনের সাথে যুক্ত শ্রমজীবী মানুষেরা, তাদেরও ঠিক সমস্ত রকমের অধিকার। এবং বহুদিন থেকে বলা হয়েছে কৃষক সংগঠনগুলোর পক্ষ থেকে যে সেনাবাহিনীকে যেই রেটে রেশন দেয়া হয়, সেই একই রেটে, একই ভর্তুকি দিয়ে এই কৃষকদের জন্য, ক্ষেত মজুরদের জন্য রেশনিং এর ব্যবস্থা করতে হবে। কারণ আমরা এটা পরিষ্কার করে জানি, তারা উৎপাদনের মূল চালিকা শক্তি, অর্থাৎ কৃষক যে ফসলটি ফলান, সেই ফসলের কিন্তু ন্যায্য দাম, উৎপাদন খরচও ওঠে না অনেক সময়। পত্রপত্রিকায় এই সংবাদগুলো আমরা দেখেছি। এখন বিষয়গুলো হচ্ছে যে এগুলো নিয়ে পরিসংখ্যান বের করা যাবে। সাম্প্রতিক সময়ে 30টি গার্মেন্টস, আশুলিয়ায় 30টি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেছেন এবং অনেকগুলো কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এই শ্রমিকদেরকে বাধ্যতামূলকভাবে সকাল 10টার মধ্যেই ছুটি দিয়ে তার পরের দিনের জন্য বিশেষ একটি ছুটি তারা ঘোষণা করেছে। মালিকরা চাইছেন যাতে বিক্ষোভটা না হয়। তাহলে আমাদের এই যে রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচি, তার মধ্যে অনেকগুলো জায়গায়, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থ কেন্দ্র, তারপরে বাংলাদেশ সংবাদ সংস্থা, বাসস, তারপরে টেলিভিশন, তারপরে আমাদের যে জাতীয় বেতার, আমাদের রেডিও,
বাংলাদেশ এবং এই সমস্ত জায়গাগুলোতে অর্থনৈতিক মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, এই সমস্ত নানান জায়গায় যে আমলাতান্ত্রিক প্রশাসনিক জায়গাটা আছে সেগুলো জায়গায় পরিবর্তন ঘটেছে। নতুন মানুষ নিয়োগ পেয়েছেন এবং নানাবিধ সংস্কারের কথা বলা হচ্ছে। তাহলে আমাদের রাষ্ট্রটা কাদের পক্ষে রয়ে গেল? এই যে এত বড় একটা গণঅভ্যুত্থান হলো, তাতে তো সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছেন, শহীদে আত্মবলিদান করেছেন এবং বেশিরভাগই তো সাধারণ মানুষ। এখনো মাঝে মাঝে আমরা সংবাদ দেখছি সম্মিলিত সামরিক হাসপাতালে CMH যে সমস্ত আহতরা শুশ্রূষা নিচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, তাদের প্রায় অধিকাংশই একটা ক্রিটিক্যাল কন্ডিশনে আমরা গণমাধ্যমে দেখছি। তাহলে তার ব্যাপারে এই যারা আরো সারা দেশে যারা ছড়িয়ে আছেন, কেউ পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন এবং প্রায় 490 জন, সেদিন আমি একটা পরিসংখ্যান দেখছিলাম, 490 জনের চোখে ছররাগুলি, পুলিশ যে ছররাগুলি করেছে এবং এই 490 জন মানুষ তাদের অধিকাংশই দৃষ্টিশক্তি হারাবেন, হয় এক চোখের অথবা দুই চোখের, এবং কেউ কেউ সেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। অঙ্গহানি ঘটেছে, পা কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে, সেগুলো দৃশ্যগুলো দেখা যায়। তাহলে এগুলোর সংস্কার এদিকে মন দেবার সময় সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারের নেই। কোনো রকমের মানে বড় বিবৃতি অথবা কোনো রকমের উদ্যোগ এটা আমার অন্তত চোখে পড়েনি। যদি করে থাকেন, তারা নিয়ে থাকেন, তাহলে খুবই ভালো। লক্ষণীয় বিষয় যেটি, যে শ্রমিক এবং কৃষক যেহেতু প্রকাশ্যে উপেক্ষিত, আমি কিংবা আমার মতো যারা আগ্রহী মানুষ তারা কেউই কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত দেখিনি যে গার্মেন্টস শ্রমিকদের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কোনো একটি কথা বলেছেন, তাদের মজুরি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছেন, পে স্কেল ঘোষণা করা, শ্রম মন্ত্রণালয়ের সাথে যে বিষয় নিয়ে দীর্ঘদিন শ্রমিক সংগঠনগুলো কথা বলেছেন, কৃষিভিত্তিক উৎপাদনের সাথে, বাজার ব্যবস্থার সাথে এই যে মজুদদার যারা, তাদের উপর নিয়ন্ত্রণটা আরোপ করা হয়েছে কিংবা তাদেরকে একরকমের আইনের মধ্যে রাখা হয়েছে। অর্থাৎ মধ্যস্বত্বভোগী যে গোষ্ঠীটি আছে, কৃষি পণ্য যিনি উৎপাদন করেন সেখানে যেই দাম, সেই হাটে, সেই বাজারে, তার নিকটস্থ বাজারে যেই দাম, ঢাকা শহরে কিংবা বড় বড় শহরে এর চেয়ে আরো অধিকতর দামে, বেশি মূল্যে, উচ্চ মূল্যে সাধারণ মানুষের সেটি কিনতে হয়। তাহলে যে মাঝখানে যে ফরিয়া, মহাজন, দালাল এবং আড়তদার, সে কৃষিপণ্যের উৎপাদিকা শক্তি যে বা উৎপাদন শক্তি যিনি কৃষক, তাহলে তার কাছ থেকে কম দামে কেনেন এবং বাধ্য করেন তাকে কিনতে, এবং সেই ক্রয় মানে কেনা পণ্যটি সবগুলো বড় বড় শহরে যখন তিনি বিক্রি করেন, সে বিক্রি করেন আরো অধিকতর মুনাফায়, আরো অধিকতর দাম বা মূল্য সংযোজন করে। তাহলে যে কৃষককে বঞ্চিত করা হচ্ছে, শ্রমিককে তার মানে ন্যায্য মজুরি যেটা, সেই মজুরি এমনিতেই মানবেতর জীবনযাপন করেন, তাহলে ন্যূনতম মজুরির যে দীর্ঘদিনের দাবি, শ্রমিকরা মরেছেন, গার্মেন্টস শ্রমিকরা আত্মাহুতি দিয়েছেন এই আন্দোলনে, রিক্সা চালক মারা গেছেন, রিক্সা চালকরা সহযোগিতা করেছেন, তারপরে অন্যান্য শ্রেণী ও পেশার মানুষেরা, সাধারণ মধ্যবিত্ত, তারা আন্দোলনে শহীদ হয়েছেন, সাধারণ নিম্ন আয়ের মানুষ তারা শহীদ হয়েছেন। তাহলে এই সমস্ত পরিবারের সাথে যেমন করে কোনো যোগাযোগ নাই, তারা কিভাবে চলবেন, তাদের চিকিৎসার খরচ কিভাবে যাবে। এবং সাম্প্রতিক সময়ে দেখেছি আমরা এটা, যে স্বামীর অসুস্থ মানে এই আন্দোলনে আহত স্বামীর শুশ্রূষার জন্য সন্তান বিক্রি করতে চাইছেন মা। তো সন্তান বিক্রি করার এই কথাটি উঠেছে, এবং সন্তান বিক্রি করেন কখন একজন মা, এবং তারপরে তাকে ফেরত দিতে চাইলেও তিনি বলেছেন যে অভাবের এই সংসারে সেই সন্তানকে তিনি আর নিতে চান না, যেহেতু তাকে তিনি বিক্রি করেছেন, যেখানে থাকবে নিশ্চয়ই সে ভালো থাকবে। এরকম একটি মানবেতর সমাজের মধ্যে আমরা আছি। এই সমাজের সংস্কারটা কিভাবে হবে? এবং আরো কতগুলো বিষয় একটু চোখে পড়বার মতো, যেগুলো নিয়ে আমি মনে করি যে আমাদের আসলে এখন একটু ভাবা দরকার। এবং আমি আর একটা বিষয় একটু আমার অসম্মতি জানাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশের বিশিষ্ট নাট্য অভিনেতা, মঞ্চ, টেলিভিশন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আবৃত্তি শিল্পী এবং পরবর্তীতে আওয়ামী লীগের সাংসদ দুবারের আসাদুজ্জামান নূর, তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল। তাহলে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি ইস্যুতে, মানে কি অভিযোগে? তাকে গ্রেপ্তার করা হচ্ছে যাত্রাবাড়িতে দায়েরকৃত একটি হত্যা মামলায়। হত্যা মামলা অর্থাৎ এই স্বৈরাচার বিরোধী, স্বৈরাচার উচ্ছেদের জন্য যে আন্দোলন চলছিল, তখন পুলিশের গুলিবর্ষণে একজন মারা গেছেন। তাকে নিয়ে, তার
হত্যার অপরাধে যে হত্যা মামলা দায়ের করা হচ্ছে, সেই হত্যা মামলা আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছে। আসাদুজ্জামান নূর সন্দেহ নাই আওয়ামী রেজিমকে সহায়তা করেছেন, কোনো সন্দেহ নাই তিনি আওয়ামী রাজনীতি করতেন, কোনো সন্দেহ নাই আওয়ামী রাজনীতির পক্ষে তিনি গলা মিলিয়েছিলেন এবং দীর্ঘ সময় যে আন্দোলনটি চলেছে, এরকম গণহত্যা হয়েছে, সেই গণহত্যার মধ্যে আসাদুজ্জামান নূরের কোনো প্রতিবাদে কোনো কণ্ঠ আমরা শুনিনি। বরঞ্চ এর বিপরীতে তাদের যে সাংস্কৃতিক জোট, সেই জোটের নির্বাহী হিসাবে, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সভাপতি হিসাবে তিনি কিন্তু এগুলোর পক্ষেই থেকেছেন, হত্যাকাণ্ডের পক্ষে। প্রকাশ্যে তিনি বিবৃতি দিয়েছেন কিনা সেটি মুখ্য নয়, কারণ তিনি প্রতিবাদ করেননি, সেটা হচ্ছে মুখ্য। এখন আসাদুজ্জামান নূরকে যেই হত্যা মামলায় গ্রেপ্তার করা হলো, কিংবা এরকম আরো অনেককেই হত্যা মামলায় গ্রেপ্তার করে, যেটা শেখ হাসিনার বেলায় খাটে, যে শেখ হাসিনা হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, শেখ হাসিনা চেয়েছেন হত্যাকাণ্ড ঘটুক, কিংবা রাষ্ট্রপতি চেয়েছেন, আওয়ামী যে সমস্ত সাংসদরা আছেন, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, তারা প্রকাশ্যে হত্যাকাণ্ডে মেতে উঠেছে, তারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে পুলিশের পাশাপাশি, এবং সেগুলোর ভিডিও রিল আছে, ভিডিও ফুটেজ আছে। এখন আসাদুজ্জামান নূরকে যখন গ্রেপ্তার করা হচ্ছে, সেটি যদি হত্যা মামলা হয়, তাহলে আসাদুজ্জামান নূর সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোন জায়গা থেকে নির্দেশ দিয়েছিলেন যে গুলিবর্ষণ করা হোক এবং হত্যা করা হোক। এটি যেহেতু যদি আদালতে মামলাটি যায়, যদি জুডিশিয়ারির দিক থেকে আমরা দেখি এই মামলাটি টেকে না, তাহলে আসাদুজ্জামান নূরকে কি প্রতিহিংসা পরায়ণ হয়ে গ্রেপ্তার করা হচ্ছে? তাহলে এখন যেমন শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু, এই দুজন পাঁচাটা সাংবাদিক ফ্যাসিস্ট রেজিমের, এবং তারা চূড়ান্ত অসত্য সংবাদ পরিবেশন করেছেন, শেখ হাসিনা কিংবা স্বৈরাচারের পক্ষে সংবাদ প্রকাশ করেছেন, প্রচার করেছেন, এবং একটা গ্যাং হিসাবে, একটা দলবদ্ধ গোষ্ঠী হিসাবে তারা ক্রমাগত এই হাসিনা রেজিমের পক্ষে প্রোপাগান্ডা চালিয়েছেন। বা যখন শেখ হাসিনার সাথে আমরা যখন এগুলো টেলিভিশনে দেখি, তারা যখন কথা বলতেন ভীষণ রকমের মোসাহেবি স্বরে কথা বলতেন, এবং প্রধানমন্ত্রীর প্রতি স্তুতি, তারপরে তার মোসাহেবি, এবং তারপরে যত রকমের স্তাবকতা করা যায় তারা সেই কাণ্ডটি করেছেন। তাহলে তারা ভারতে পালিয়ে যাচ্ছিলেন, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আসাদুজ্জামান নূরকে যদি আমরা অপরাধী মনে করি, তাহলে সেই অপরাধটা হবে হাসিনা ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্ট হাসিনার যে রেজিম, সেই রেজিম টিকিয়ে থাকতে তিনি সহায়তা করেছেন। তাহলে সেটা একটা যুক্তি। আর একটা হচ্ছে যে সরাসরি যে হত্যা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো, যেই হত্যাকাণ্ডের মামলা দায়ের হলো, সেই মামলা ধরে অজুহাতে তাকে যে গ্রেপ্তার করা হলো, সেটি খেয়াল রাখুন সাধারণ মধ্যবিত্ত মানুষের মধ্যে আসাদুজ্জামান নূর কেন্দ্রিক যে ভাবাবেগটি আছে, যতখানি আছে, সেটিকে আবার উস্কে দেবে। এবং খেয়াল রাখুন সংস্কৃতির জায়গাটা খুবই স্পর্শকাতর জায়গা। এই মানুষগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনতে হবে। সুনির্দিষ্ট অভিযোগ আর যাই হোক, হত্যাকাণ্ডে উস্কানি দেবার কিংবা হত্যাকাণ্ডে প্ররোচিত করবার অভিযোগ হতে পারে না। আমি আপনাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা যুক্ত আছেন কিংবা যারা উল্লাস প্রকাশ করছেন, তাদেরকে সতর্ক করে দিই, শুধুমাত্র এই একটি ঘটনাকে কেন্দ্র করে বড় মাপের মেরুকরণ ঘটে যাবে। কারণ মেরুকরণ ঘটবার জন্য তারা অপেক্ষা করে আছে, যাদেরকে আমরা পরাস্ত করেছি সংস্কৃতির বাতাবরণে, নানান বাতাবরণে তারা আবার সংগঠিত হবে। সুতরাং এই সমস্ত স্পর্শকাতর বিষয়ে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করবে বা ব্যবস্থা করবে, সেটি কিন্তু খুব গভীরভাবে ভাবতে হবে। সুতরাং আমি আসাদুজ্জামান নূরের গ্রেপ্তারের প্রতিবাদ করছি না, আমি প্রতিবাদ করছি যে একটা বিভ্রান্তিমূলক হত্যা মামলা, এবং যেই হত্যা মামলার সাথে আসাদুজ্জামান নূর সরাসরি জড়িত নন, সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা ঠিক না। তাকে গ্রেপ্তার করতে হলে আরো অসংখ্য অভিযোগ আনা যেতে পারে। তার অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সরকারের সাথে ট্যাক্স না দেওয়ার বিষয় থাকতে পারে, বহু বিষয় থাকতে পারে। অন্যায়ভাবে এই এশিয়াটিক যে বিজ্ঞাপনী সংস্থা, তারা সরকারের কাজ বাগিয়ে নিয়েছেন, সেগুলো নিয়ে হতে পারে। নানান রকমের এরকম বিশৃঙ্খলার জায়গা বা অনিয়ম বা দুর্নীতির বিষয় হতে পারে। কিন্তু হত্যা মামলায় একজন আবৃত্তি শিল্পী কিংবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশে যার একটা বিশাল একটা ভক্তকুল আছে, এইভাবে এই মানুষগুলোকে এখন একই সাথে ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান নূর একই পাল্লায় উঠবেন না বাঙালি জনমানুষে। তাহলে ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এবং ধরুন শেখ সেলিম আর আসাদুজ্জামান নূর একই পাল্লায় কি ওঠে? যদিও আসাদুজ্জামান নূর
ওই ঢাকা উত্তরের মেয়র আতিকের গানের সাথে নেচেছিলেন নৌবিহারে গিয়ে, সেখানে আনিসুল হকও নেচেছিলেন, তানভীর সুইটি নেচেছিলেন, জাফর ইকবাল নেচেছিলেন, তাহলে এখন জাফর ইকবালকে গ্রেপ্তার করবেন? এখন সেই বিষয়গুলো একটু বিবেচনায় নিতে হবে। এইটা আমি বলছি, এটা কিন্তু অ্যালার্ম একটা, যে আমার মনে হচ্ছে যে এটি কোথাও পদ্ধতিগত ত্রুটি ঘটে যাচ্ছে। এগুলো ঠিক না, জনমানুষের আবেগের মাত্রাটাও কিন্তু একটু বুঝতে হবে। আর যে বিষয়টা আছে সেটি হচ্ছে যে আমাদের এই যেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, এই বিশেষ সহকারী সে যে সমস্ত কথাবার্তা বলছে বা যে সমস্ত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মণ্ডলী যে বক্তব্যগুলো দিচ্ছে, যে আমরা হিজবুত তাহরির না, আমরা ইসলামোফোব না, বা ইসলামপন্থী নই, আমরা নানান কিছু অমুক তমুক হ্যান ত্যান এগুলো বলছেন, এগুলো নিয়ে বিতর্ক করবার কোনো অবকাশই ছিল না, কিন্তু অবকাশটা থাকে। কারণ আপনারা কি কি বলেন, আপনাদের কথাগুলো কি। যেমন নদীমাতৃক ইসলাম, এই মাহফুজ যে বলছেন নদীমাতৃক ইসলামের কথা, বাংলাদেশের ইসলাম হচ্ছে নদীমাতৃক ইসলাম। এটা কি ধরনের ইসলাম ভাই? মানে বাংলাদেশের ইসলাম তো ইসলামই, তাহলে বাংলাদেশের মৃত্তিকা অনুযায়ী, তার সংস্কৃতি অনুযায়ী ইসলামের এক রকমের চর্চা হয়। বাংলাদেশে ইসলামের চর্চা পাকিস্তানি আমল থেকে হিসেব করতে হবে। আপনি যদি এখন আমাদেরকে ঠেলে নিয়ে যান 47 এবং তার যে মুর্শিদি তত্ত্ব এবং আমাদের এখানকার যে মুর্শিদপন্থী, শরীয়তপন্থী, তারপর হাজি শরীয়তুল্লাহ, যে এই সমস্ত বিষয় যদি বলেন না, এর মাথা ঘুলিয়ে যাবে। মুশকিলটা হচ্ছে বাংলাদেশের এবং ভারতবর্ষের বিভক্তির যেই সময়টা, সেই সময়টা হচ্ছে ধর্মভিত্তিক একটা উদ্দেশ্য থেকে ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সোজা কথা, খুব নরম কথা, সরল কথা, অল্প কথা, পাকিস্তান এবং ইন্ডিয়া তৈরি হয়েছিল। সেই পাকিস্তানে আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, এবং সেই পূর্ব পাকিস্তানে আমাদের ভাষা ছিল বাংলা এবং পাকিস্তানের ভাষা ছিল উর্দু। সেই উর্দুটা পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী এখানে চাপিয়ে দিতে চেয়েছিল। সেটা চাপিয়ে দিয়ে বলে নাই যে উর্দু হচ্ছে ইসলামের ভাষা, কারণ উর্দু একটা ভাষা, আমাদের ভাষাটা বাংলা। আমাদের এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলায় কথা বলতো। এখানে কি পাকিস্তানিরা ছিল না? তারা কি উর্দুতে কথা বলতো না? আমাদের ধানমন্ডি, বনানী, গুলশান, তখন তো গুলশান হয় নাই, ধানমন্ডির লোকেরা উর্দু ভাষা জানতেন না, সেনাবাহিনীর সাথে উর্দুতে কথা বলেন নাই, পাকিস্তানি বড় অফিসারদের সাথে এগুলো বলে নাই, বলে। এখন যেমন আমাদের অনেক বড় বড় অফিসাররা ইংরেজিতে খুব পারঙ্গম, সেরকম ছিল। তাহলে পাকিস্তান এবং ভারত বিভাজিত হয়েছিল এই শ্রমিক, কৃষক, যারা পূর্ব পাকিস্তানের, যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরকে দিনের পর দিন নিপীড়ন, শোষণ, নির্যাতন করবার কারণে। কারণ কৃষকরা যে উৎপাদন করত, শ্রমিকরা আদমজি পাটকলে, কিংবা ধরুন পাকিস্তানি 22 পরিবারের শাসন শোষণ ছিল, আদমজি, টাটা, বিড়লা, ইস্পাহানি, দাদাভাই, এই যে এই সমস্ত যে পাকিস্তানি 22 পুঁজিপতি পরিবার, তাদের শোষণ ছিল। শোষণ থেকে মুক্তির জন্য বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তান লড়াই করেছে। সাধারণ মানুষ এবং শেখ মুজিবুর রহমান এই সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন 70 সালে। শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় ছাত্রের ভোটে নির্বাচিত হন নাই। তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কত ছিল? সাধারণ মানুষ, তারা মুক্তির প্রতীক হিসেবে শেখ মুজিবকে দেখেছিল। এখন আপনারা যখন এই কোটা বিরোধী, ছাত্র মেধার ভিত্তিতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আপনারা যখন বললেন, যখন আন্দোলনটি শুরু হয়, আপনারা কিন্তু বলেন নাই যে আমাদের এখানে নদীমাতৃক ইসলাম আমরা কায়েম করব। আপনি একই সাথে বলছেন আপনি সেকুলার, আপনি ইসলামপন্থী, আপনি জামাতে ইসলামপন্থী নন, আবার একই সাথে বলছেন যে আমাদের এখানে আমরা শহীদান হব, আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাবো। এই শহীদান কি শব্দ বলো রে ভাই তুমি? এ কোথায় পাও বাংলা এই সমস্ত শব্দ? এগুলো তো সবই আরবি শব্দ অথবা উর্দু ঘেঁষা শব্দ। শহীদান কি? নদীমাতৃক ইসলামটা কি? কিসের ব্যাখ্যা দাও এগুলো? তাহলে বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছে, তখন সন্দেহ করি তখন তোমার পিতা জন্ম নিয়েছেন কিনা। তাহলে বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছে, তখন আমার জন্ম হচ্ছে, আমি তখন 6 বছরের মানুষ। আমি তো দেখেছি মুক্তিযুদ্ধ কি জিনিস। মুক্তিযুদ্ধ ধর্ম টর্ম ছিল না। এই যে তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগানটা দিলে তোমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, ভাই তুমি এই যে যা যা বললে তোমরা, সেটা তো ওই 71 সালের স্লোগান নিয়েই বললে। তুমি কে আমি কে, রাজাকার বাদ দিয়ে যখন তুমি বললে যে বিকল্পকে, আমি তুমি বিকল্প, এই যে কথাগুলো বলছো, এগুলো সেই মুক্তিযুদ্ধের সময় উঠেছিল। যে পাকিস্তানের শেখ মুজিবকে নিয়ে গেলে বিকল্পকে,
তাহলে বিকল্প আমরা মানুষ, বাংলা সাধারণ মানুষ। তাহলে এগুলো তখনকার ঢেউ। এখন তোমরা এসে বলছো যে আমরা এই ইয়েটা পাল্টে দেবো। ৭১-এর সংবিধান হচ্ছে, ৭২-এর সংবিধান হচ্ছে আওয়ামী বয়ান, সুতরাং আমরা এই আওয়ামী বয়ানটা পাল্টে ফেলবো। কে বললো তোমাকে এটা আওয়ামী বয়ান? কোথায় পেলে এটা? মানে ৭০ সালে গণপরিষদ সেইটার সাথেই সংবিধান যুক্ত, এটা ঘোষণা আওয়ামী লীগের। এখন ৭২ সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে সংবিধান রচনা করার কমিটি হলো, সেই কমিটি কি এই আওয়ামী লীগকে এইটা আওয়ামী লীগের সংবিধান লিখেছে, নাকি সেখানে 4টি মূল নীতি, যেটা রাষ্ট্রীয় 4 মূলনীতি হয়েছিল, সেই রাষ্ট্রীয় 4 মূলনীতি ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ। তোমরা তো সমাজতন্ত্র নিয়ে কথা বলো না, কারণ তোমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ডে অ্যাক্টিভ বাম দলীয় জোটের সাথে তো বসে নাই। কেন বসলে না? তাহলে বাম দলীয় জোট, তারা শ্রমিক আন্দোলন করছে, এই যে গণতান্ত্রিক বাম গণতান্ত্রিক জোট, তাদের সাথে বসলে না কেন? হেফাজতে ইসলামের সাথে বসতে পারো, জামায়াতে ইসলামের সাথে বসতে পারো, যেখানে সেনাপ্রধান ও জামাতের আমির করে কথা বলছে। তুমি ধর্মভিত্তিক যে সমস্ত রাজনৈতিক দল, তার সাথে যদি বসতে পারো, কোন সংস্কার করতে চাইছো তুমি রাষ্ট্রের? তাহলে বামপন্থী প্রগতিশীল যে সমস্ত সংগঠন, শ্রমিক সংগঠন, শ্রমিক নেতৃত্ব কিংবা বুদ্ধিজীবী, তাদের কারোর সাথে বসলে না কেন? অধ্যাপক আনু মোহাম্মদের সাথে বসলে না কেন? প্রাণ প্রকৃতি বাংলাদেশ নিয়ে যিনি দীর্ঘদিন এই ফুলবাড়ির যে জাতীয় সম্পদ গ্যাস, তেল ও গ্যাস, পানি, বন্দর রক্ষা যে জাতীয় কমিটি আছে, তাদের সাথে তোমরা বসলে না কেন? সেগুলো কি জাতীয় সংস্কার না? তাহলে তোমাদের উদ্দেশ্য খুব পরিষ্কার। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তোমরা যা যা করতে চাইছো সেটা খুব ভালো লক্ষণ দেখাচ্ছে না। কারণ আওয়ামী লোক, তোমরা বলছো যে তারা শেখ মুজিবকে নবী বানিয়েছিল, আওয়ামী লীগ শেখ মুজিবকে নবীর মতো বানিয়েছিল। তো নবীর মতো যদি বানিয়েই থাকে, তো নবী জিনিসটা ঠিক না। তাহলে তোমরা এখন এই নবীর, ইসলামের নবীর কথা বলছো কেন? এই কাল্ট আবার আনছো কেন? এটা তো জনগণের একটা অভ্যুত্থান, জনসাধারণের একটা বিপ্লব। তাহলে সেই বিপ্লবে তোমরা যে এই যে সমস্ত বিবৃতি দিচ্ছ ইসলামের নামে, মানুষের কাছ থেকে রায় নিয়েছো? মানুষ বলেছে তোমাকে যেখানে নদীমাতৃক ইসলামটা আমাদের দরকার? এই যে মাজার ভাঙার কাজ শুরু হয়েছে, কারণ তোমরা মাজারপন্থী নও। তাহলে মাজার ভাঙার উস্কানি কে দিল? মাজারটা ভাঙতে বলল কে? মাজার ভেঙে মাজার ভালো কি খারাপ সেটা ভিন্ন প্রসঙ্গ। মাজারে গাঁজা খায় বলছো তোমরা, তোমাদেরই লোকেরা বলছে মাজারে গাঁজা খাওয়া হয়, সেজন্য ভেঙে দিচ্ছ। গুলশান ক্লাবে কি খাওয়া হয়? আপেলের জুস। ধানমন্ডি ক্লাবে কি খাওয়া হয়? বনানী ক্লাবে কি খাওয়া হয়? এই যে বিত্তশালী লোকেরা যাদেরকে তোমরা বলছো বুর্জুয়া লাগবে, আমাদের বুর্জুয়া দরকার। কতগুলো বুর্জুয়া দরকার আমাদের? স্বাধীনতার সময় ৭২ সালে 1 কোটি টাকার সিলিং এ একটা কারখানা কেনার মানুষ ছিলেন না আমাদের দেশে। তার মানে কোটি টাকার মালিক ছিলেন না বাংলাদেশে 1972 সালে। এখন কত হাজার কোটিপতি আমাদের দেশে। তাহলে বুর্জুয়া তো আছেই। তাহলে এই বুর্জুয়া থাকবার পরও রাষ্ট্র সংস্কারের নামে তোমাদের মুখ থেকে উচ্চারিত হয় বুর্জুয়া লাগবে। তাহলে বুর্জুয়া লাগবে যেটা বলছো, তাহলে বুর্জুয়া যেই শোষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে বুর্জুয়া হয়ে ওঠে, যে শ্রমিকের শ্রম শোষণ করে। এখন আমাদের এফবিসিসিআই আছে, তৈরি পোশাক শিল্পের সমিতি আছে, কমিটি আছে, তারা শেখ হাসিনার সাথেও দেখা করেছে, ছবি তুলেছে, তোমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সাথেও দেখা করেছে। পার্থক্য কি? তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তোমরা যারা রাষ্ট্র সংস্কারের কথা বলছো, তাহলে সেই সংস্কারের মধ্যে শ্রমিক এবং কৃষকের জীবনের সংস্কার কোথায়? তাহলে সুনির্দিষ্টভাবে বোঝা যায় তোমরা ইসলামের এই সমস্ত রাজনীতিকে উস্কে দিচ্ছ এবং তোমরা মাজার ভাঙার কাজটা উস্কে দিচ্ছ। মাজার ভাঙা ভালো কি খারাপ সেই বিতর্কে আমি যাই না, কারণ মাজারে যেই টাকাগুলো জমে, যে মাজারে মানুষরা বিশ্বাস করে যে টাকা দেয়, এই যে চোখ বন্ধ করে টাকা দেয়, কপাল ছুঁয়ে টাকা দেয়, এই যে মাজারের সিন্দুকটা খোলা হয় কোটি কোটি টাকা, সেই টাকাটা কই যায়? রাষ্ট্রের কোনো হিসাব আছে? মসজিদে যে দান বাক্স আছে, কারণ ৮৫০০ কোটি টাকা সৌদি আরব দিয়েছিল ৫০০টি মডেল মসজিদের জন্য শেখ হাসিনাকে। শেখ হাসিনা বলতো এটা আমিই করেছি, যেমন করে বলতো যে মোবাইল কে দিয়েছে? আমি দিয়েছি। মোবাইল তো সে দেয় নাই, জনে জনে কিনে দেয় নাই তো। তাহলে তোমরা এই 500টি মসজিদে যে দান বাক্স আছে, এই দান বাক্সে যে টাকা যায়, সেই টাকার হিসাব রাষ্ট্র জানে? মন্দিরে যে টাকা ওঠে সেই টাকার হিসাব রাষ্ট্র জানে? তারা ট্যাক্স দেয়? তাহলে এই টাকাটা কোথায় যায়? কারণ সরকার বেতন দেয় ইমামদের,
সরকার বেতন দেয় মুয়াজ্জিনদের, সরকার বেতন দেয় খাদেমদের। তাহলে এই যে মসজিদে শুক্রবারে জুম্মার দিন যতক্ষণ পর্যন্ত গামছা বেঁধে যে লাইন টু লাইন ঘুরে টাকা সংগ্রহ করা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত মোনাজাত তৈরি হয় না কেন? তাহলে এই টাকাটা তুলতে হবে। তাহলে এই টাকার হিসেবটা কোথায় যায়? ধর্ম কেন্দ্রগুলো থেকে। তাহলে কৃষকের কাছে যখন টাকা থাকে না, তুমি কি সেই টাকার হিসাবটা নাও? তাহলে নদীমাতৃক ইসলাম, অমুক মাতৃক ইসলাম, তমুক মাতৃক ইসলামে যে সমস্ত ধুয়ো তুলছো, এটা তো মুক্তিযুদ্ধের চেতনা না। সে কারণে কি তুমি ৭২-এর সংবিধান পাল্টে অন্য সংবিধান লিখতে চাইছো? কিংবা ৭২-এর সংবিধান আওয়ামী বয়ান বলে এই ধুয়ো তুলতে চাইছো? ৭২-এর সংবিধানটা ভালো করে পড়ো। ৭২-এর সংবিধানে এ পর্যন্ত 15টি সংশোধনী হয়েছে, সবগুলো গণবিরোধী। শেখ মুজিবের আমল থেকে বিশেষ ক্ষমতা আইন, জরুরি ক্ষমতা আইন, তারপরে একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল, সংবাদপত্রের কণ্ঠরোধ করার জন্য প্রেস অ্যান্ড পাবলিকেশনস অর্ডিন্যান্স, জিয়াউর রহমানের আমলে বিসমিল্লাহির রহমানির রাহিম, সকল প্রশংসা আল্লাহর নামে। সেখান থেকে শুরু হয়ে এরশাদের রাষ্ট্রধর্ম ইসলাম। তারপরে এই ইসলামের এই রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার কারণে আমাদের যত রকমের মুক্ত চিন্তক ছিলেন তাদেরকে কুপিয়ে মারা হয়েছে, অধ্যাপক হুমায়ুন আজাদ সহ। তারপরে সংশোধন দেখো, সেগুলো ভালো করে একটু পাঠ করো ভাই। সংবিধান বিশেষজ্ঞ হওনি তুমি, আমরা কেউই না। তাহলে সংবিধান কেন্দ্রিক, রাষ্ট্রবিজ্ঞান কেন্দ্রিক আলী রিয়াজের মতামত নাও, ডক্টর আলী রিয়াজ, আরো যারা আছেন তাদের মতামত নাও। তুমি কে এটা বলার যে ৭২-এর সংবিধান আওয়ামী বয়ান? কি করে, কিভাবে, ব্যাখ্যা কি? তার মানে জনগণ তোমার সাথে আছে, জনগণ থেকে তোমার সাথে আন্দোলন করেছে, এবং জনগণের আন্দোলনের মধ্য দিয়ে তুমি উপদেষ্টা মণ্ডলীতে এসেছো। মাথায় রাখো এটা। জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। মানুষের আকাঙ্ক্ষার মাত্রা কিন্তু অনেক বড়। সেই আকাঙ্ক্ষার মাত্রার সামনে যদি এখন ইসলামী বিতর্ক তোলো, মানুষের এটা বিতর্ক নয়। এই দেশে ইসলামের কোনো বিতর্ক নাই। এই দেশে এই বিতর্কটা উস্কে দেয়। ইসলাম লাগবে এই কথাটা শেখ হাসিনা তখন বলে যখন ভোট আসে, তখন জামাতের সাথেও জোট করে, তখন হেফাজতে ইসলামের সাথেও জোট করে। খালেদা জিয়াও জামাতের সাথে জোট করে যখন ভোট আসে। খালেদা জিয়া ইসলামী নীতি পালন করেন না। খালেদা জিয়া সাজগোজের মধ্যে, এই বুড়া হওয়ার পরে না এখন ঘোমটা দিয়ে থাকেন। শেখ হাসিনা ইলেকশনের সময় মাথায় একটা এরকম ঘোমটার নিচে একটা কালো হিজাব পরেছিলেন, তার মধ্যে পড়েন, অন্য সময় পড়তেন। তাহলে ইসলাম এখানে ব্যবহৃত হয় নির্বাচনী হাতিয়ার হিসাবে। তুমি সেই দেশে ইসলামকে বলছো নদীমাতৃক ইসলাম। আমাদের এখানে ইসলাম ব্যবহৃত হয় হেফাজতে ইসলামের মাদ্রাসার নামে হাজার হাজার কোটি কোটি টাকা। বলাৎকারের হিসাব নেবে হেফাজতে ইসলামের কাছ থেকে? তাকে যে রাজনীতি করে এই মামুনুল হককে ছেড়ে দিলে, একটা অবৈধ মানে একটা নারী ঘটিত ঘটনা, মানে হোটেলের মধ্যে, তার স্ত্রী নন, সেটা ধরা পড়ল, একজন আলেম, সেটা ইসলামের ভাবমূর্তি কি দাঁড়ায়? বৈধ কি অবৈধ এই বিতর্কে আমি যেতে চাই না। তাহলে নারী ঘটিত একটা ঘটনা ঘটলো, তিনি হোটেলে নারী সঙ্গ উপভোগ করছিলেন, বা সেই মহিলার সম্মতি ছিল, এটা তাদের ব্যাপার। কিন্তু সেই ইসলাম, তাহলে ইসলাম গেল কোথায় তখন? জামাত ইসলামের এই যে আমির, এখন জামায়াত ইসলামের এই গোলাম আজমের ছেলে যে ব্রিগেডিয়ার মুক্তি পেল, কি ভাষ্যে কথা বলে সে? একই তার বাবা যেই ভাষ্যে কথা বলতো। তাহলে স্বাধীনতা বিরোধী একটা চক্র প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে। যাও শহীদুল জহিরের উপন্যাস পড়ো, জীবন ও রাজনৈতিক বাস্তবতা পাঠ করো, সাহিত্য পড়ো ভাই, কবিতা পড়ো, গান শোনো। জেনজি জেনারেশন খুব ভালো কাজ করেছো ভাই, বুক চিতিয়ে দাঁড়িয়েছো, কোনো সন্দেহ নাই। কিন্তু বুক চিতিয়ে তুমি দাঁড়াতেই পারতে না যদি মানুষ তোমার সাথে না থাকতো। তোমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি গণ অভ্যুত্থান করেছে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী, একদিকে ব্র্যাক আর একদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, সারা দেশে ছাত্ররা নেমেছে, মধ্যবিত্তরা নেমেছে, নারীরা নেমেছেন, মুগ্ধরা নেমেছে, মায়েরা নেমেছেন, বাবারা নেমেছেন। সেজন্য হয়েছে তো। আমি তোমাদের কৃতিত্বকে খাটো করে দেখছি না। বাংলাদেশের মানুষ এবং তোমরা সবাই মিলে দেশটার জন্য প্রাণ দিয়েছ অকাতরে। কিন্তু এইসব কি? কোন বয়ান তৈরি করতে চাইছো? এইসব কথা কে জানতে চেয়েছে তোমাদের কাছ থেকে?
যে ইসলামী এই হবে, আমি জামাত ইসলাম না, আমি হিজবুত তাহরির না, আমাকে নিয়ে একটা প্রোপাগান্ডা চলছে, ভারত প্রোপাগান্ডা করছে। হ্যাঁ, ভারত তো প্রোপাগান্ডা করছে। ভারতের তো রোকেয়া প্রাচীও বলেছে যে ঢাকা শহরের বাংলাদেশে প্রায় 90% বাড়িঘর লুট হয়েছে। ভুল। ভারতের পক্ষে তো রাহুল আনন্দও কাজ করেছে, বাড়ি পোড়ার 10 দিন পরে কথা বলেছে। এটা সাম্প্রদায়িক হামলা হয় নাই। ইতিমধ্যে পৃথিবীতে রাষ্ট্র হয়েছে যেটা সাম্প্রদায়িক হামলা হয়েছে। চঞ্চল চৌধুরীও তাই। তাহলে সেগুলোর দিকে এমনিতেই যথেষ্ট বিভ্রান্তি আছে। আলো আসবেই, ওই একটা গ্রুপ আছেই। ধরতে পেরেছো তাদেরকে? প্রোপাগান্ডা। তুমি ধরলো আসাদুজ্জামান নূর। আসাদুজ্জামান নূর আলো আসবে গ্রুপে ছিল। তাহলে আসাদুজ্জামান নূর সে একটা স্ট্যাটাস ক্যারি করে, তুমি স্বীকার করো বা না করো। সে ভালো অভিনেতা, সে ভালো মঞ্চ নির্দেশক, সে ভালো কবি, আবৃত্তিকার। তাহলে তাকে ধরলে হত্যাকাণ্ডে মানুষ মানবে সেটা? জিজ্ঞাসা করো প্রত্যেকটা মানুষকে, সবাই না না বলছে, না 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 না, এটা হলো, এটা ঠিক হলো না, এটা ঠিক হলো না। এইটাই হচ্ছে সতর্ক সংকেত। এই না দিয়ে আরো অসংখ্য না উচ্চারিত হবে। শ্রমিকের কোনো কথা তোমার মুখ থেকে উচ্চারিত হচ্ছে? তুমি বামপন্থীদের সচেতনভাবে এড়িয়েছ, মৌলবাদীদের সচেতনভাবে কাছে নিয়েছ। তোমার আসলে লক্ষ্য কি? কি সংস্কার করতে চাইছো ভাই রাষ্ট্রটা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গরু কিনে আকিকা হচ্ছে মুহাম্মদের নামে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়? এসব কোথার থেকে এইসব আমদানি হচ্ছে? আকিকা কখনো হয়েছে এটা? এই কথাগুলো বলবে কয়দিন পরে আওয়ামী পন্থীরা। নিশ্চিত থাকো, ঠেকানোর কোনো উপায় থাকবে না। কারণ বাংলাদেশ ধর্মের দেশ না। তুমি যাই বলো সহজিয়া ধর্ম, মরমিয়া ধর্ম, এটা সেই দেশই না ভাই। ও অনেক আগে মীমাংসা হয়েছে। নতুন করে উস্কে দিও না। যারা উস্কানি থেকে এই কথাগুলো বলে, একটা স্টেটমেন্ট দিলে, ফেসবুকে একটা পোস্ট দিলে একদম হুমড়ি খেয়ে পড়ে, টিকতে পারবে না। কিন্তু ফেসবুক দিয়ে বিপ্লব হয় না। ওই কৃষক, ওই শ্রমিক যেদিন চাগা দিয়ে বেরিয়ে আসবে সামলাতে পারবে না। ওরা ফেসবুক ব্যবহার করে না। ওর পেট, ওর হাত। তাহলে শ্রমিক কৃষকের স্বার্থ নিয়ে একটা কথা বলছো না। শ্রমিকের মজুরি কি হবে, ন্যূনতম মজুরি কি হবে, তার কাজের নিশ্চয়তা কি হবে, মানবেতর একটা পরিবেশের মধ্যে সে কাজ করে, সেই কাজের পরিবেশ কি করে উন্নত হবে, সেই সব বিষয় নিয়ে তো তোমাদের রাষ্ট্র সংস্কারের কোনো কথা শুনি না। তোমরা বলছো বুর্জুয়া লাগবে, তাহলে বুর্জুয়া তো আছেই। বুর্জুয়া থেকে ফলাফল কি? আবার বলছো যতদিন ক্যাপিটালিজম থাকবে ততদিন মার্ক্সবাদ প্রাসঙ্গিক। তো ক্যাপিটালিজম তো আছেই। তাহলে যদি প্রাসঙ্গিক হয় তাহলে তুমি এই ইয়েটা মানে প্রাসঙ্গিক কাজটা করছো না কেন? তুমি নদীমাতৃক ইসলামের ধোঁয়া তুলছো কেন? আমাদের এখানে মিলেমিশে চলতে হবে, ইসলামকে রাখতে হবে, আবার আমাদের ইসলাম অন্যরকম, বাংলাদেশের ইসলাম একরকম। তো কোথা থেকে তুমি এইসব তত্ত্ব কথা বের করছো? বাংলাদেশের ইসলাম, আরবের ইসলাম। এখানে কি ইসলামের কারণে ফ্যাসিস্ট হাসিনাকে সরানো হয়েছে? ইসলাম কায়েমের জন্য, বাংলাদেশি নদীমাতৃক ইসলাম কায়েমের জন্য। কিসব কথা বলো এগুলো? এগুলো বিশ্বাসঘাতকতা। মানুষের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার উদ্যোগ নিও না ভাই, সতর্ক করি। এই কাণ্ডগুলো খুব মগ্ন হয়ে দেখো, তোমার বিপক্ষে যাবে। এতগুলো প্রায় 1,500 মানুষ মরেছে। তোমাদেরকে গুলি করা হয়েছে জন্য 1,500 মানুষ রাস্তায় নেমেছে। তোমাদের বুকের উপর গুলি করা হয়েছিল জন্য তোমাদের ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ঘরের ভিতর ডিবি হারুন ধরে রেখেছিল জন্য মানুষ প্রাণ দিয়েছে। মানুষের এই ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করো না। সংস্কার যদি করতে হয় দৃষ্টিভঙ্গির সংস্কার করো। 72-এর সংবিধান আওয়ামী বয়ান না, ওটা স্বাধীন বাংলাদেশের রক্তের উপরের বয়ান। যে কারণে রাষ্ট্রীয় 4টা মূলনীতি উঠে এসেছিল। সমাজতন্ত্র লাগবে এই দেশে, বুর্জুয়া দিয়ে চলে না। 52 বছর পুঁজিবাদী শাসন চলেছে, শ্রমিকের জীবনমান উন্নতি হয় নাই। তোমার কৃষকের সংখ্যা, ভূমিহীন ক্ষেত মজুরের সংখ্যা প্রতি শতাংশে বেড়েছে। খোঁজ নাও, পড়াশোনা করো। ছাত্রদের উচ্চশিক্ষার হার কমেছে, শিক্ষার উপকরণের মূল্য বেড়েছে। শিক্ষার বিষয়বস্তুর মধ্যে বিজ্ঞান মনস্কতার অনুপস্থিতি তৈরি হয়েছে। সৃজনশীল পদ্ধতির নামে শিক্ষার মূল অবকাঠামো ধ্বংস করা হয়েছে। শিক্ষা পদ্ধতির একদম শেষ করে দেয়া হয়েছে। ফলে সেগুলোর সংস্কার দরকার, সেগুলো করো।
বামপন্থীদের সাথে কথা বলো, গণতান্ত্রিক বাম গণতান্ত্রিক জোটকে কেন এড়িয়ে গেলে? এটার কোনো ব্যাখ্যা দিলে না তোমরা। অন্তর্বর্তীকালীন সরকার ব্যাখ্যা দিল না বাম গণতান্ত্রিক জোট। তাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অ্যাক্টিভ সমস্ত পলিটিক্যাল পার্টিজের সাথে, সমস্ত পার্টির সাথে, সমস্ত দলের সাথে তোমরা বৈঠক করলে। জামাত ইসলামের সাথে করলে, হেফাজত ইসলামের সাথে করলে, 13টা ইসলামপন্থী দলের সাথে করলে। শুধুমাত্র অচ্যুত হয়ে গেল বামপন্থীরা। কার স্বার্থ সংরক্ষণ করতে চাও? কার? তুমি তো উদার, মুক্ত, সাহসী, নৈতিক। তাহলে তুমি গণতান্ত্রিক বাম জোটকে এড়িয়ে গেলে কেন? ও, তারা শ্রমিক কৃষকের কথা বলে জন্য। আবার একই সাথে তুমি শ্রমিক কৃষকের কোনো সংস্কারের কথা বলছো না। শ্রমিকের জীবন এরকম কেন? তার মানবেতর জীবনযাপন করতে হবে কেন? গার্মেন্টস শ্রমিকরা যথেচ্ছাচার এই শোষণ করবে কেন? ন্যূনতম মজুরি 25,000 টাকা নির্ধারণ করবে না কেন? তাহলে সেই সব বিষয় নিয়ে কথা বলছো না কেন? তুমি তো সমাজের অপরাপর সমস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা বলছো। মস্তানিটা কম করো ভাই। আমরা তোমাদেরকে ভালোবাসি, কোনো সন্দেহ নেই। দ্রব্যমূল্য কমেছে, সেটার দিকে নজর দাও। সেক্রেটারিয়েটে ঘুরো না, ওইসব বাহারি কথা বলো না যে জনগণ আমাকে সন্দেহ করে, আমাদেরকে সন্দেহ করে। কারণ যেহেতু আওয়ামী লীগ আমলে ক্ষমতায় যারা গেছে তারা শোষণ করেছে, অত্যাচার করেছে, সেজন্য মানুষ আমাদেরকে শোষণ করে। মানুষ আমাদেরকে ভাবে আমরাও বোধহয় ক্ষমতায় গিয়ে রাবণ হয়ে যাচ্ছি। হাসনাত আব্দুল্লাহ বলেছে। এইসব মানে মিষ্টি মিষ্টি কথা বলো না, এসব বলো না। উপলব্ধি করো জনগণের মূল দাবি কি। আইন শৃঙ্খলার ব্যবস্থা, নিরাপত্তাময় একটা জীবনযাপন করতে চায়। দ্রব্যমূল্য কমাও, সেই ব্যবস্থা করো। মধ্যস্বত্ব ভোগীর হাত থেকে বাজারকে মুক্ত করো। শ্রমিক এবং কৃষকের আশু যে দাবি, সেই দাবি, এই যে বন্যায় যে ক্ষতিটা হয়েছে, সেই বন্যার মানে একদম ব্যাপক অর্থে দীর্ঘমেয়াদী কর্মসূচি কি, সেগুলো নিয়ে ভাবো। আসাদুজ্জামান নূরের পিছে লেগো না। তাহলে ওদেরকে ধরো না, আলো আসবেই। ধরো ফেরদৌস সাংসদ, ধরো। মাশরাফির বাড়ি পুড়িয়ে দিলে, হ্যাঁ, কারণ মাশরাফি সাংসদ ছিল। তাহলে আওয়ামীর সাথে যত বন্ধুত্ব ছিল আওয়ামী লীগারদের সাথে, তাদেরকে ধরো, ধরো, কিন্তু সেটা সুনির্দিষ্ট অভিযোগে ধরো। হত্যা মামলা দিয়ে এই মামলা টিকবে না, হেনস্থা করা যাবে। এই হেনস্থা করতে গিয়ে তোমার বিপক্ষে যাবে জনমত। মানুষ মনে করে আসাদুজ্জামান নূর কাজটা ঠিক করে নাই, আওয়ামী লীগের সাথে ছিল। কিন্তু মানুষ এটাও মনে করে আর যাই হোক, তাকে হত্যাকাণ্ডের অপরাধে গ্রেপ্তার করা যায় না। রাষ্ট্রের সংস্কার কর্মসূচি সুনির্দিষ্টভাবে তোমাদের কর্মসূচি বুর্জুয়াদের পক্ষে, পুঁজিবাদী ব্যবস্থার পক্ষে, ধনিকতন্ত্রের পক্ষে, শ্রমিকের পক্ষে নয়, কৃষকের পক্ষে নয়। সে কারণে তোমরা বামপন্থী দলগুলোর সাথে কথা বলো নাই। তোমাদের রাষ্ট্র সংস্কার ধীরে 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 ইসলামকে উস্কে দিচ্ছে। ইসলামী সংস্কৃতির নামে একটা গোঁড়া, একটা দারুণ রকমের পশ্চাৎপদ ধারণার দিকে প্ররোচিত করছো। ইসলামকে কখনো আধুনিক করা যায় না, ভুল। ধর্ম কখনো আধুনিক হয় না। যে আমাদের এটা আধুনিক ইসলাম, ইসলাম, বুদ্ধিজম, হিন্দুত্ব, খ্রিস্টান তরিকা কখনো আধুনিক হয় না। ধর্ম আধুনিক বিষয় না, ধর্ম একটা মধ্যযুগীয় ব্যাপার। ধর্ম বিজ্ঞান সম্মত হয় না ভাই। ফলে শিক্ষিত হও, দারুণ দারুণ কথা বলো তোমরা। এইসব কথার ভিড়ে লুকিয়ে ফেলো না সবকিছু। পণ্ডিতি আমরা করতে চাই না। কৃষক পণ্ডিতি করেন না, শ্রমিকও পণ্ডিতি করেন না। প্রত্যক্ষ শ্রম দেন, সবচেয়ে বেশি দেন, সবচেয়ে কম পান। তাহলে তার দিকে যদি নজর না যায়, তার যদি দীর্ঘশ্বাস বাড়তেই থাকে, ফলে খুব বেশি দিন পারবে না যে সময়টা, সেই ভূত ফিরে আসবে। না করি, অনুরোধ করি, বিনয় করে বলি,
রাষ্ট্র সংস্কারের এখনো সময় আছে, অনেক ভালো ভালো কাজ তোমরা করেছ। এই ইসলামগিরি বন্ধ করো। ইসলাম ইসলাম ইসলাম, এই যে আমাদের নদীমাতৃক ইসলাম, এই যে আমি অমুক না তবু আমি ইসলাম, এগুলো বন্ধ করো। চটকদারি কথা, যতদিন পুঁজিবাদ থাকবে ততদিন মার্ক্সবাদ প্রাসঙ্গিক, এইসব চটকদারি কথা বন্ধ করো। তুমি যে মার্ক্সবাদ এবং পুঁজিবাদ বোঝো না তার প্রমাণ হচ্ছে তোমাদের পক্ষ থেকে কোনো রকমের উদ্যোগ নেওয়া হয় নাই শ্রমিক এবং কৃষকের জীবনযাপনটা উন্নত করার, তাৎক্ষণিক কোনো উদ্যোগ তোমাদের নাই। সুতরাং তুমি মার্ক্সবাদ বোঝো না, ক্যাপিটালিজমও বোঝো না। হ্যাঁ, ক্যাপিটালিজম বোঝো কারণ তুমি বলেছো জাতীয় বুর্জোয়া দরকার আমাদের। কত বুর্জোয়া চাও রে ভাই? সুতরাং যে বিষয় নিয়ে মাঝে মাঝে এগুলো মনে হয় ক্ষয়, অবক্ষয়, এগুলো সাংস্কৃতিক অবক্ষয়। একটা জোয়ারে আমরা বিজয়ী হয়েছি, খেয়াল রেখো, খেয়াল রাখি, চলো। এভাবে কথা বলতে হয় না, এভাবে কথা বলতে হয় না। বাংলাদেশের মানুষের ভাষা এটা না, এমন করে কথা বলতে হয় না। শেখো না একটু ইউনুসের কাছ থেকে। ডক্টর মোহাম্মদ ইউনুস কি পোলাইটলি কথা বলে, তোমরা একটু শিখতে পারো না কথা বলা? চেঁচাও কেন ভাই? সচেতন ভাবে অপরাধ করে আবার চেঁচাচ্ছ। হ্যাঁ, বিজয়ী হয়েছ তো কি করবো, মাথায় তুলে নাচবো? মুক্তিযোদ্ধাদের মাথায় তুলে নেচেছি আমরা। আমার মামা মুক্তিযোদ্ধা ছিল, মাথায় তুলে নাচি। আমার বড় ভাই, আমার বাবা প্যারালাইজড বাবা ক্যান্টনমেন্টে নিয়ে গেছিল পাকিস্তানের মিলিটারি, তখন তার বয়স 42। তো কি করা যাবে? মাথায় তুলে নাচবো কেন? তোমাকে জিজ্ঞেস করবো কারণ তুমি জনস্বার্থের সপক্ষে দাঁড়িয়েছ। জনস্বার্থের পক্ষে দাঁড়িয়ে তুমি একটা লড়াই করে মানুষকে সাথে নিয়ে বিজয়ী হচ্ছে, সেই জন্য তোমাকে জবাবদিহি করতে হবে সারাক্ষণ। শ্রমিক কৃষকের সংস্কারের বিষয় ইমিডিয়েট ভাবো। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়ে ইমিডিয়েট ঘোষণা দাও। শ্রমিকদের যখন তখন ইচ্ছে হলো মালিকরা কারখানা বন্ধ করে দেবেন, সেটা বন্ধ করে দেবো নিষেধ করে। কৃষকের জীবনে কি কি সংকট আছে, আর্মি রেটে রেশনিং এর ব্যবস্থা করো। রাষ্ট্র সংস্কারের সবচেয়ে জরুরি কাজ এখন। আর ইসলাম ইসলাম, অমুক তমুক ইসলাম, তমুকের ইসলাম, ঈদে মিলাদুন্নবী যে হইচই ফেলে দিচ্ছ, এও ভালো জিনিস না। শুক্রবার রাস্তা বন্ধ করে নামাজ পড়া বন্ধ করে দাও, মানুষের অসুবিধা হয়। সৌদি আরবেও মাইক দিয়ে আজান দেয়া নিষেধ, জানো এটা? এই যে সৌদি আরবের যে যুবরাজ, সে ঘোষণা দিয়েছে, অফিসিয়াল ঘোষণা, মাইকে আজান দেয়া নিষেধ, সাউন্ড পলিউশন হয়। তোমার ইসলাম নদীমাতৃক ইসলাম কোথাকার কোন বাপের ইসলাম হে? মাইকে আজান দিয়ে ফাটায় ফেলতেছো, তারপরে তো দিচ্ছই, দাও, অসুবিধা। আজানের শহর ঢাকা, গৌরবের সীমা নাই তোমার। ওয়াজ দিয়ে তো কান ঝালাপালা করো, সাউন্ড পলিউশন। এটা কি কথা হয় ওয়াজে? বামপন্থীদের গালিগালাজ করা ছাড়া, শিল্প সংস্কৃতিকে গালিগালাজ করা ছাড়া ওয়াজে কি হয়? বন্ধ করো এসব। রাষ্ট্র সংস্কার করলে এগুলো করো, ইসলামী ধোঁয়া তুলবা না এখানে। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এই নদীমাতৃক ইসলাম, এগুলো কি কথা বলো? সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি আর আদিবাসী আছে, কিসের মুসলমান মুসলমান করো? মুসলমানরা বিপ্লব করেছে তোমার এই গণঅভ্যুত্থান, ফাজিল কোথাকার। সুতরাং যেটা বলছি, এই জিনিসগুলো করো। শ্রমিক কৃষকের সংস্কার লাগবে, সেটা ভাবো, নাহলে বিপদ এসে যাবে। যাদেরকে গ্রেপ্তার করছো সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করো, প্রতিহিংসা পরায়ণ হয়ে না। ঘোষণাই বলো তোমরা আমাদের কোনো প্রতিহিংসা নাই, তোমাদের প্রধান উপদেষ্টা বলেন আমাদের কোনো প্রতিহিংসা নাই। এই ঠিক না। গণতান্ত্রিক বাম জোটের সাথে মিটিং করো, বাদ দিয়েছিলে কেন ব্যাখ্যা দিবা। তাদেরকে বাদ দিলা কেন ব্যাখ্যা দাও। একজন বামপন্থী মানুষ হিসাবে নয়, সাধারণ সাংস্কৃতিক কর্মী হিসাবে আমার দাবি এটা। আমি জানতে চাইবো তোমাদের, যতবার তোমরা এটা না করবা ততবার জানতে চাই, ইউনুস পর্যন্ত জানতে চাই। কেন বাদ দিলে তাদেরকে? শ্রমিক সংগঠন কেন বাদ দিলে? কৃষক সংগঠন কেন বাদ দিলে ভাই? যাই হোক, সাংস্কৃতিক অবক্ষয় চতুর্থ পর্বের আলোচনা ছিল এই। তোমাদের কাছে দাবি এই, তোমরা ভালো থাকো, তোমাদের জয় হোক, উত্তরোত্তর বিজয় ঘটুক। আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী। তোমাদের আগে 90-এর যে গণঅভ্যুত্থান ছিল না, সক্রিয়ভাবে অংশ নিয়েছি। কারা নির্যাতন, হাজত নির্যাতন, সামরিক আদালতের
কারাদণ্ড নিয়ে আন্ডারগ্রাউন্ডে থাকা, সবই করেছি। সুতরাং আমার নৈতিক অধিকার আছে তোমাদেরকে বলার। জয় হোক বাংলাদেশের সমস্ত দিক থেকে, মানবতার জয় হোক, শ্রমিক কৃষকের জয় হোক।